আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো আপনারা হয়তোবা সবাই জানেন যে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ অলরেডি অ্যাটলেটিকো বিলবাওর এগেইনস্টে লা লিগার ৩২তম রাউন্ডে ১-০ গোলে জয় পেয়েছে। যেখানে আমরা দেখছি যে ম্যাচের একেবারে শেষের দিকে এসে এক্সট্রা টাইম যখন ৭ মিনিট দেওয়া হয়েছিল, ওই ৭ মিনিটের প্রথম ৩ মিনিটের মাথায় ফেদেরিকোর বালভার্দের বক্সের ভিতর থেকে রাইট সাইড দিয়ে আউটস্ট্যান্ডিং আনবিলিভেবল একটা শুটে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত ১-০ গোলে জয় পেয়েছে। আর এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ অলরেডি পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে ৪ পয়েন্টের একটা পার্থক্য কমিয়ে এনেছে। এখন আপনি যদি লা লিগার পয়েন্ট টেবিল দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে প্রত্যেকটা টিম ৩২টা করে ম্যাচ শেষ করেছে, যেখানে ৩২ ম্যাচ শেষে ৭৩ পয়েন্টে নিয়ে বার্সেলোনা ১ নম্বরে, ৬৯ পয়েন্টে নিয়ে ২ নম্বরে রিয়াল মাদ্রিদ, এবং থার্ড যে প্লেসটা এই প্লেসে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, যাদের পয়েন্ট হচ্ছে ৬৩। অর্থাৎ রিয়াল মাদ্রিদের এবং বার্সেলোনার যে পয়েন্টের ফারাকটা এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পারতেছি যে মাত্র ৪ পয়েন্টের পার্থক্য। সামনে যদি বার্সেলোনা একটা দুইটা পয়েন্ট যদি লুজ করে একটা দুইটা ম্যাচে, তাহলে আপনি ধরে নেন যে লা লিগাটা আরো বেশি ফাইট হতে চলেছে যে আসলে এক্স্যাক্টলি এবারে লা লিগাটা কে জিতবে। এখনো পর্যন্ত কিন্তু প্রত্যেকটা দলের হাতে আরো ৬টা করে ম্যাচ রয়েছে। সো ওই ৬টা ম্যাচ শেষে আমরা কিন্তু উইনার পেয়ে যাব। ইভেন কি যদি বার্সেলোনা টানা সব কয়টা ম্যাচ জিতে তাহলে এর আগে আমরা উইনার পেয়ে যাব। আর যদি বার্সেলোনা একটা দুইটা ম্যাচে পয়েন্ট লুজ করে তাহলে শেষ পর্যন্ত হয়তোবা আমরা একেবারে শেষ ম্যাচ পর্যন্ত দেখতে পারবো একেবারে লা লিগার যেই রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা সর্বশেষ যে ম্যাচটা হবে ওই ম্যাচ পর্যন্ত হয়তোবা আমাদেরকে ওয়েট করতে হবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মোটামুটি পয়েন্ট টেবিলের সিনারি। এখন আমরা আসি গতকালকের ম্যাচটার দিকে। দেখুন, গতকালকের ম্যাচটাতে লাল কার্ড জনিত কারণে এই জায়গায় কিলিয়ান এমবাপে খেলতে পারে নাই। ওকে ফাইন, হ্যাঁ, তিনি যদি লাল কার্ড জনিত সমস্যার কারণে খেলতে নাও পারতেন, তিনি কিন্তু যদি লাল কার্ড যদি নাও পেতেন তাহলেও তিনি ইনজুরির কারণে খেলতে পারতেন না। তো যেখানে আমরা দেখছি যে কিলিয়ান এমবাপের ইনজুরির রিজনে পুরো ফরমেশনটা চেঞ্জ করে দিয়েছে কার্লো আনচেলত্তি। যেখানে আমরা গত সিজনে দেখছি যে মোটামুটি ডায়মন্ড একটা ফরমেশনে খেলেছেন, 4-4-2 ফরমেশন। এটাকে আপনি বলতে পারবেন যে 4-3-1-2 এমন একটা ফরমেশন, অর্থাৎ ডাবল স্ট্রাইকার নিয়ে খেলেছে। গত সিজনে কিন্তু আমরা দেখছি যে এমন ধরনের একটা ফরমেশন নিয়ে রিয়াল মাদ্রিদ বেশ সফল হয়েছে, যেখানে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা পর্যন্ত তারা জিতেছে। তারা সম্ভবত গত সিজনে ৪টা ট্রফি ক্লেম করছে। সো কার্লো আনচেলত্তি যখন নিজস্ব ফর্মে ফিরে আসছেন তখন কিন্তু তিনি রেজাল্ট বের করে আনতে পেরেছেন। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, কার্লো আনচেলত্তির যে টেকনিক সেই টেকনিকে তিনি একেবারে শেষের দিকে এসে গোল করে তারপরে ৩ পয়েন্ট এনে দিয়েছে, যেটা আপনি এর আগেও কয়েকটা ম্যাচে দেখেছেন যে কার্লো আনচেলত্তির গেম প্ল্যানটা তেমন একটা ভালো না। সো এই ম্যাচেও আপনি বলবেন যে আহামরি কি খেলছে যে এক্সট্রা টাইমে এসে ম্যাচটা জিতে নিছে। দেখুন, আমি যে কথাটা বলতে চাই এই মুহূর্তে সেটা হচ্ছে বর্তমানে রিয়াল মাদ্রিদের যে পরিস্থিতি, বর্তমানে যে অবস্থা, সেই পরিস্থিতি থেকে যে কার্লো আনচেলত্তি ৩টা পয়েন্ট ক্লেম করেছে, ৩টা পয়েন্ট নিয়ে এসেছে, এটাই তো ভাই অনেক কিছু। আপনি যদি লাস্ট কয়েকটা ম্যাচ দেখেন লা লিগা তাহলে দেখতে পারবেন যে কোনো ম্যাচে ড্র করতেছে, কোনো ম্যাচে হারতেছে, মাঝে মাঝে কয়েকটা ম্যাচ জিততেছে। লাস্ট কিছু ম্যাচের কথা বলতেছি। সো ওই হিসাব করলে ৩ পয়েন্ট, এটাকে কি আপনি কম মনে করতেছেন? যে ৩ পয়েন্টে যদি হারাইতো এই ম্যাচটাতে কার্লো আনচেলত্তি, যদি ১ পয়েন্ট নিয়ে আসতো কিংবা যদি ম্যাচটা হেরে যেত, তাহলে কার্লো আনচেলত্তির যে চাকরিটা এটা হয়তোবা এখানে শেষ হওয়ার সম্ভাবনা ছিল 90%। এখনো পর্যন্ত কিন্তু 80% শেষ। এই ম্যাচটা হারলে 90% শেষ হয়ে যেত এবং বার্সেলোনার সঙ্গে সামনের যে ম্যাচটা রয়েছে ২৬ তারিখ, ওই রেজাল্টের উপর ভিত্তি করে হয়তোবা কার্লো আনচেলত্তির চাকরিটা একেবারে ফিনিশ হওয়ার সম্ভাবনা ছিল 99%। আচ্ছা যাই, এখনো পর্যন্ত তিনি যেহেতু লা লিগার স্বপ্নটা জিইয়ে রেখেছেন, সেই অনুযায়ী এইখানে আমরা বলতে পারি যে কার্লো আনচেলত্তির চাকরিটা এখনো আমি এই টিমটাতে দেখতে পারতেছি, অন্তত পক্ষে ২৬ তারিখের ম্যাচটার আগ পর্যন্ত। তো ডেফিনেটলি এটা আপনারা দেখবেন। তো এখন আমরা ম্যাচের দিকে আসি। দেখুন, আমি যে জিনিসটা বোঝাতে চাইতেছিলাম একটু আগে যে ৩ পয়েন্ট, যে ম্যাচটাতে আমরা ৩ পয়েন্ট ক্লেম করেছি, এই ম্যাচটাতে আপনি আহামরি হয়তোবা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এই জায়গাতে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ারদের কাছ থেকে দেখতে পারবেন না। বাট কিছু কিছু প্লেয়ার, এখানে আমি সবার প্রথমে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে ফেদেরিকো বালভার্দে। ভাই, ফেদেরিকো বালভার্দে ভাই, ওরে কোন জায়গায় না খেলানো যায় আমার একটু বোঝান। রাইট ব্যাক, রাইট উইঙ্গার, রাইট মিডফিল্ডার, সেন্টার মিডফিল্ডার, প্রায় প্রত্যেকটা পজিশনে তাকে খেলানো যায়। যেখানে আমরা দেখছি যে রাইট ব্যাকে লুকাস ভাস্কেসের মতন একজন প্লেয়ার ভাই এই জায়গায় পারফর্মই করতে পারতেছে না, সেই জায়গায় একজন উইঙ্গার কিংবা একজন মিডফিল্ডার হয়ে ফেদেরিকো বালভার্দে যে
সার্ভিসটা রিয়াল মাদ্রিদকে দিতেছে, যেভাবে এই পজিশন থেকে একের পর এক চান্স ক্রিয়েট, একের পর এক শুট নিতেছে, একের পর এক গোল করতেছে, যেভাবে রিয়াল মাদ্রিদকে গত ম্যাচটাতে 3 পয়েন্ট এনে দিয়েছে, সেই অনুযায়ী এটা তো বলাই যায় এই টিমটার এখন সবচাইতে গুরুত্বপূর্ণ প্লেয়ার যে প্লেয়ার গুলো রয়েছে এদের মধ্যে একজন হচ্ছে ফেদেরিকো ভালভার্দে, যাকে আপনি আলুর মতো ইউজ করতে পারবেন। প্রত্যেকটা সবজিতে যেমন আলু কি ইউজ করা যায় সেইভাবে ফেদেরিকো ভালভার্দেকে আপনি প্রত্যেকটা পজিশনে খেলাতে পারবেন। সো গতকালকে তো একমাত্র তার গোলে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে জিতেছে। এবার যদি আমরা যদি আদার্স প্লেয়ার গুলার কথা বলি, যদি মিডফিল্ডারের কথা বলি, তাহলে চুয়েমিনি এবং আমাদের চাচা, আমাদের যে চাচা রয়েছে বুড়া চাচা লুকা মদ্রিক, সেও কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিছে, যেখানে আমরা দেখছি যে দুইটা প্লেয়ারই মোটামুটি 102 বারের মতো বল টাচ করছে, আর ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি ফার্স্ট জেনারেট করছে সম্ভবত লুকা মদ্রিক। সো এখন এই ম্যাচটাতে আপনি যদি মিডফিল্ডারের কথা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে অ্যাথলেটিকো বিলবাওর চাইতে বেটার পারফরমেন্স করছে মিডফিল্ডাররা। এটার রিজনটা কি? রিজনটা হচ্ছে কার্লো আনচেলত্তি এই ম্যাচটাতে চারটা মিডফিল্ডার খেলাইতে পারছে, যার কারণে তিনি মিডটা ব্লক করতে পেরেছেন এবং ফাইনাল থার্ডে মিডফিল্ডারদেরকে দিয়ে বল সাপ্লাই দিতে পারছেন। সো কার্লো আনচেলত্তির গত সিজনে যে সিনেটা আমরা দেখছি যে তিনি মোটামুটি 4টা মিডফিল্ডার নিয়ে খেলতেন, 4টা মিডফিল্ডার নিয়ে খেললে এই জায়গায় আপনার জোট বেলিংহাম একটু ফাইনাল থার্ডে খেলার সুযোগ পায়। সো ওই মোমেন্টে জোট বেলিংহাম এখান থেকে গোল করার সুযোগ পাইতো। এবারের সিজনে কিন্তু আমরা এই জিনিসটা দেখি নাই। হ্যাঁ, এই ম্যাচটাতে কিলিয়ান এমবাপে যখন খেলে নাই তখন কিন্তু এই ম্যাচটাতে আমরা দেখছি যে হ্যাঁ, এই জায়গায় জোট বেলিংহামের উপর একটা যে দায়িত্ব ছিল সেটা হচ্ছে মোটামুটি আপনার বল ক্রিয়েটর, মোটামুটি আপনি বলতে পারেন যে প্লে মেকার, মোটামুটি আপনি বলতে পারেন যে সেকেন্ড স্ট্রাইকার, এমন টাইপের একটা দায়িত্ব তার ঘাড়ে ছিল। আর এটা কিন্তু আমরা শেষের দিকে এসে দেখতে পাইছি যে ম্যাচে 70 মিনিটের পর থেকে দেখতে পাইছি যে এই জায়গায় জোট বেলিংহাম গোলের জন্য কতটা মরিয়া হয়ে উঠেছে। তিনি যে কয়টা হেড নিয়েছেন দেখলাম 68 থেকে 69 মিনিটে টানা দুইটা হেড দিয়েছেন, যে হেড গুলা প্রতিপক্ষের যে গোলকিপার, এখান থেকে ভাই একটা গোল তো আসার কথাই ছিল, উনাই সিমন তিনি কিন্তু ফিরাই দিয়েছে। সো এই জায়গায় জোট বেলিংহামের পারফরমেন্সটাও কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল। আমরা যদি ডিফেন্সিভলির কথা বলি তাহলে ডিফেন্সিভলি এই জায়গায় মোটামুটি এভারেজে ভালো ছিল। আর একটা সিনারি দেখলাম যে রাহুল এসেনসিও ম্যাচের কত মিনিটে, সম্ভবত 80 মিনিট প্লাস 80 মিনিটের উপরে যখন হয়ে গেছিল তখন দেখলাম যে সে যেই একটা ট্যাকেল করছে ভাই, এই ট্যাকেলটা যদি সে না করতো তাহলে হয়তোবা রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে হারতেও পারতো। মানে ও ছাড়া আর কোনো ডিফেন্ডার নাই। ওই সিচুয়েশনে তিনি একটা ট্যাকেল করছেন। হ্যাঁ, এই জায়গায় হয়তো তিনি একটা কাট কনসিড করছেন, বাট ওই মোমেন্টে কাট কনসিড করাটা এটা একটা বড় একটা ফ্যাক্ট না, বাট তিনি যে গোলটা বাঁচাইতে পারছেন ওটাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। সো এখন আমরা যদি ফাইনাল থার্ডের কথা বলি তাহলে ফাইনাল থার্ডে এই ম্যাচটাতে রদ্রিগো আহামরি ভালো করতে না পারলেও ভিনিসিয়াস জুনিয়রের কথা বলতে হবে ভাই, আউটস্ট্যান্ডিং। তার একটা গোল তো ম্যাচের 80 মিনিটে বাতিল হয়েছে অফসাইডের কারণে, যেটা আপনার এই জায়গায় ম্যাচের 80 মিনিটে অ্যান্ড্রিকের একটা মিস্টেকের কারণে। ভাই এখানে ভিআর যে চেকটা করলো, ভিআর যে গোলটা ক্যান্সেল করা হইলো, ওই ভিআরটা দেখে আমার কাছে কিছুটা ডাউট মনে হয়েছে। কারণ এই জায়গায় কি সিমে অটোমেটেড সিস্টেম যেটা, সেটা তো লালিগাতে নাই। লালিগা তো ফকির, প্রিমিয়ার লিগের মতো তারা না, তারা তো ফকির। সো তাদেরকে দিয়ে তো ভাই এইসব অত্যাধুনিক যেই টেকনোলজি রয়েছে তাদেরকে দিতে এইসব হবে না। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা আমার কাছে মনে হয়েছিল যে যে অফসাইডটা কল করা হয়েছে ওই অফসাইডটা অপোনেন্টের যে ডিফেন্ডার ছিল প্রথমত তিনি হ্যাক দিয়ে বলটা ক্লিয়ার করছেন সম্ভবত, বাট এটা বিআরে ভালো করে চেক করা হয় নাই, যার কারণে আমার কাছে কিছুটা ডাউট মনে হইতেছে। সো এই গোলটা যদি ভালোভাবে চেক করা হইতো হয়তোবা এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়রের একটা গোল আমরা দেখতে পাইতাম। তারপরেও এই ম্যাচটাতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে। আপনি যদি তার এই ম্যাচের পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট সে করছে, সবচেয়ে বেশি ড্রিবল সে করছে, তারপরে এই জায়গায় সম্ভবত চারটা ইন্টারসেপশনও করছে, চারটা একুরেন্ট শট সে রাখছে। সো এইগুলা দেখার পরে আপনার কাছে তো অবশ্যই মনে হবে যে এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়র গত ম্যাচটাতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন। ভাই এইখানে ভিনিসিয়াস জুনিয়রের ব্যাপারে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন আপনি মানেন বা না মানেন, কিলিয়ান এমবাপে যখন মাঠে না থাকবে ভিনিসিয়াস জুনিয়র তিনি যে লেফট উইঙ্গার হিসেবে খেলে ওই জায়গার প্রপার যেই কাজটা, ওই জায়গায় লেফট উইঙ্গার হিসেবে তার যে প্রপার কাজটা সেটা কিন্তু সে করতে পারে। দেখুন কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়র যখন মাঠে থাকবে দুটোটা প্লেয়ার কিন্তু লেফট সাইডে সরে খেলতে পছন্দ করে। সো একবার ভিনিসিয়াস জুনিয়র একবার কিলিয়ান এমবাপে এই দুইজন প্লেয়ার যখন
পজিশনটা একটু অদল বদল করে খেলে তখন একজন প্রথাগত লেফট উইঙ্গারের জন্য কিন্তু এটা একটু ঝামেলা হয়ে যায়, কারণ তিনি লেফট উইং ছেড়ে একবার সেন্টার ফরওয়ার্ড, একবার হাফ স্পেস, একবার লেফট উইঙ্গার হিসেবে খেলা আসলে একজন প্রপার লেফট উইঙ্গারের জন্য এই জিনিসগুলো খুবই বিরক্তকর। এখন আপনি মনে করতে পারেন যে আমি এই জায়গায় কিলিয়ান এমবাপ্পেকে ছোট করতেছি, কিলিয়ান এমবাপ্পের কারণে হয়তোবা আপনি মনে করতেছেন যে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সটা একটু না একটু ডাউনফলের দিকে আছে, এটা আপনি মনে করতেই পারেন। বাট আমার কাছে যেটা সত্য মনে হইতেছে সেটাই কিন্তু আমি যেটা বললাম, আমার কাছে যেটা সত্য মনে হইতেছে সেই জিনিসটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন গত সিজনে আমরা কি দেখছি, এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়র আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, কিলিয়ান এমবাপ্পে আসার আগ পর্যন্ত এই জায়গা থেকে খেলে তিনি ব্যালন ডিওরের রেসে ছিলেন। ওই সিচুয়েশন থেকে যখন বর্তমানে এমন একটা পজিশনে আরো একটা প্লেয়ার চলে আসলো কিলিয়ান এমবাপ্পে, যিনি কিনা লেফট সাইডেও সরে খেলতে পছন্দ করে, তাকে জায়গা দিতে গিয়ে একজন প্রপার লেফট উইঙ্গারের জায়গাটা যখন ছেড়ে দিতে হয় তখন তো ওইখান থেকে তার পারফরমেন্সে কিছু না কিছু ঘাটতি তো পড়বেই। গত ম্যাচটাতে তিনি যেভাবে ভাই ড্রিবল করছে, সম্ভবত পাঁচটা ড্রিবল কমপ্লিট করছে, যেভাবে চান্স ক্রিয়েট করছে, সম্ভবত ছয়টা চান্স ক্রিয়েট করছে ম্যাচের সর্বোচ্চ। সো কিলিয়ান এমবাপে থাকলে কিন্তু এতগুলা করতে পারতো না। তার রেটিংটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে সম্ভবত 8.1, গোল না করেও তার রেটিং হচ্ছে 8.1। তো আপনি বুঝতে পারতেছেন গত ম্যাচটাতে এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়র কি পরিমাণ পারফরমেন্স দেখাইছে। এখন সর্বশেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের কাছে মনে হতে পারে যে রিয়াল মাদ্রিদ হয়তোবা এই ম্যাচটাতে বাজে খেলেছে কারণ তারা 90 মিনিটের পরে গিয়ে তারা গোল দিয়েছে, এমন ধরনের চিন্তা ভাবনা যারা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখুন গতকালকে অ্যাটলেটিকো বিলবাও কিভাবে খেলেছে, লো ব্লকে খেলেছে। তাদের যে সিনারিটা দেখছি আমার কাছে যেটা মনে হয়েছে, তারা একটা মাত্র পয়েন্ট ক্লেম করতে চায়, অর্থাৎ রিয়াল মাদ্রিদকে আটকে দিয়ে তারা ম্যাচটা ড্র করে একটা পয়েন্ট পেলেই তারা সন্তুষ্ট। কারণ তারা যেই পরিমাণ লো ব্লকে খেলছে এবং যেই পরিমাণ তারা কাউন্টার অ্যাটাকও দেওয়ার ট্রাই করে নাই, সেই থেকে বোঝা যায় যে মোটামুটি তারা এই ম্যাচটাতে একটা পয়েন্ট ক্লেম করতে চাইছে। সো এমন ধরনের একটা টিমের এগেনস্টে, এমন ধরনের একটা দলের বিপক্ষে যখন লো ব্লকের এগেনস্টে যে কোনো একটা টিম খেলবে তখন ওই টিমটাকে গোল দেওয়া কিন্তু বেশ টাফ হয়ে যায়, যেটা কিন্তু আমরা দেখছি যে পুরো ম্যাচে ফেদেরিকো ভালভার্দের একটা গোলে কিন্তু এই ম্যাচটাতে এসেছে। আর আরেকটা বিষয় হচ্ছে এই অ্যাটলেটিকো বিলবাওর এগেনস্টে কিন্তু আমরা তাদের এগেনস্টে ফার্স্ট লেগে আমরা 2-1 গোলে হেরেছি। তো এমন ধরনের একটা টিমকে রিয়াল মাদ্রিদ হারাইছে যারা কিনা লো ব্লকে খেলতেছে, ইভেন যাদের এগেনস্টে আমরা এর আগের ম্যাচে 1-0 গোলে 2-1 গোলে হেরেছি, এমন একটা দলের বিপক্ষে যখন আমরা 3টা পয়েন্ট ক্লেম করলাম তখন কিন্তু এটাকে আপনি ছোট করে দেখতে পারবেন না। আর অ্যাটলেটিকো বিলবাওকে যারা ছোট মনে করতেছেন আসলে তারা ছোট ক্লাব না। হ্যাঁ, ক্লাবের দিক থেকে হয়তো বা রিয়াল মাদ্রিদের সমান না, কিন্তু তাদের যে প্লেয়ারদের ভাই হাই প্রেস, এই ম্যাচটাতে হাই প্রেস দেখি নাই, তাদের যে ডিফেন্ডিং যে ক্যাপাবিলিটি, তাদের গত ম্যাচটাতে যে ফুটবল দেখলাম এবং পয়েন্ট টেবিলে যারা কিনা এই মুহূর্তে 4 নম্বরে আছে, সো এইগুলা দেখার পরে আপনার কাছে মনে হবে না যে এটা কোনো ধরনের ছোট টিম। এগুলা দেখার পরে আপনাকে মানতে হবে যে টিমটা মোটামুটি বেশ স্ট্রং। সো এমন ধরনের একটা দলের বিপক্ষে গত ম্যাচটাতে 3টা পয়েন্ট ক্লেম করে বর্তমানে রিয়াল মাদ্রিদ এখনো পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে, যাদের ফার্স্টে থাকা বার্সেলোনার সঙ্গে এখন মাত্র পয়েন্টের ব্যবধান হচ্ছে 4। সো দেখা যাক শেষ পর্যন্ত ড্রামাটা কি হয়। সো এখন সবার হাতে কিন্তু 6-6টা করে ম্যাচ আছে। সো ওই 6-6টা ম্যাচে সবার হাতে কিন্তু 18টা করে পয়েন্ট রয়েছে। সো ওই 18 পয়েন্ট থেকে দেখা যাক শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ কত পয়েন্ট ক্লেম করতে পারে, তারা ট্রফিটা জিততে পারে কি পারে না, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।